আসসালামু আলাইকুম। দেখুন তো আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ম্যাম, দেখা যাচ্ছে। কি অবস্থা আপনাদের? কোন এক্সপেরিমেন্টটা করছিলেন আগের সপ্তাহে? কেউ একজন বললেন। ম্যাম 5 এন্ড 6। আচ্ছা, 5 আর 6। 5 এ করছেন হলো কি ভেলোসিটি না, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি। জি ম্যাম, কোঅর্ডিনেট মেথডে। হ্যাঁ, কোঅর্ডিনেট মেথডে। আর 6 এ কি করছেন? ফ্লো থ্রু মাউথ পিস। তাহলে আমাদের 1 থেকে 6 হয়ে গেছে, তার মধ্যে 1 থেকে 4 মিডে হয়ে গেছে, 5 6 ফাইনালে আছে, এটাও হয়ে গেছে। আজকে 7 আর 8 আমরা পড়ে ফেলবো। ফাইনালের সিলেবাসে খুব সম্ভবত সবগুলা থাকবে না। হ্যাঁ, 5 6 7 8 9 10 এতগুলা থাকবে না। প্রজেক্টের সিলেবাসে আপনার 7 8 9 10 লাগবে, কিন্তু ফাইনালের সিলেবাসটা খুব সম্ভবত একটু কমিয়ে আনা হবে। সব কয়টা এখানে থাকবে না। কয়টা থাকবে, কি লেনদেন, এগুলা আর একটু আলোচনার পরে জানাই দেওয়া হবে। আজকে দেখেন, হ্যাঁ, কেউ কিছু বলবেন? আজকে আমরা দেখবো হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 7। এইখান থেকে আপনাদের জন্য একটু ইম্পর্টেন্ট কেন, তার কারণ এর আগে যতগুলা এক্সপেরিমেন্ট আপনি দেখছেন, যেটা ছিল আপনার একদম শুরু থেকে যদি বলি, ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার, ফ্লো থ্রু ওরিফিস, ফ্লো থ্রু মাউথ পিস, এগুলা যে ছিল, ঠিক আছে, এগুলা আমাদের আগে ছিল। ভেঞ্চুরিমিটার, ওরিফিস, মাউথ পিস, এগুলো আমাদের আগে ছিল। এছাড়া আরো অনেক কিছুই ছিল, যেমন সেন্টার অফ প্রেসার বের করা, বার্নৌলির থিওরাম হচ্ছে প্রমাণ করা, কোএফিসিয়েন্ট অফ ভেলোসিটি বের করা, সেগুলো আছে। কিন্তু ফ্লো দিয়ে আপনি দেখবেন, ফ্লো মেজার করছেন আপনি তিনটা জিনিস দিয়ে, ঠিক আছে। এগুলা হচ্ছে অল অ্যাপ্লিকেবল ফর পাইপ ফ্লো, অর্থাৎ পাইপের ভিতরে ফ্লো মেজারমেন্টের জন্য এদেরকে ইউজ করা হয়। কিন্তু আজকে আমরা যেটা দেখব, আজকের থেকে সামনে কয়েকটা দিন যেটা দেখব, যেগুলো হচ্ছে আপনার উইয়ার, নচ, স্লুইস গেট, এগুলা যে আমরা দেখব, তার মধ্যে উইয়ার আবার দেখব দুই প্রকার, ট্রায়াঙ্গুলার, রেক্ট্যাঙ্গুলার। রেক্ট্যাঙ্গুলার উইয়ার দেখবো আবার দুই প্রকার, শার্প ক্রেস্ট, যেটা আজকেই দেখে ফেলবো, এটাই 8 নাম্বার। আরটা দেখবো ব্রড ক্রেস্ট, এটা হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে। স্লুইস গেট হচ্ছে 10 নাম্বার, আর নচ হচ্ছে 7 নাম্বার। এই যে এগুলা যে দেখবো, এগুলা অল অ্যাপ্লিকেবল ফর, কি মনে হয়, ওপেন চ্যানেল ফ্লো। অর্থাৎ ওপেন চ্যানেলে ফ্লো মেজারমেন্টের জন্য আপনার এগুলা লাগবে। কোনগুলা? এই যে উইয়ার, নচ, স্লুইস গেট বা যে কোনো একটা ধরনের গেট, ঠিক আছে। ওপেন চ্যানেল ফ্লো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টস হচ্ছে এগুলা। আর এর আগে আমরা যেগুলো কমপ্লিট করে আসছি, সেগুলো হলো পাইপ ফ্লো মেজারমেন্ট। এটা আপনার জানা জরুরি। এই ইন্ট্রোডাক্টরি কথাটা যে আমি বলছি, এটা জানাটা খুব জরুরি। আপনি একটা সিই 222 এক্সপেরিমেন্ট একটা পুরো কোর্স করে ফেললেন, কিন্তু বুঝলেন না যে আপনি 10টার মধ্যে কয়টা পড়ছেন পাইপ ফ্লো মাপার জন্য, আর কয়টা করছেন ওপেন চ্যানেল ফ্লো মাপার জন্য। তার কারণ অনেক ইউনিভার্সিটিতে এই এই দুইটা ভাগ, দুইটা আলাদা কোর্স। আমাদের এখানে দুইটা একসাথে।
অনেক ভার্সিটিতেই 5টাকে দিছে একটা কোর্স, আবার এই 5টা দিছে বা এই 4টা মিলে হয়েছে আরেকটা কোর্স। কেন? যাতে যাতে আপনারা যখন 2 to 1 পড়েন তখন সাথে আপনি 2 to 2 পড়তে পারেন, আবার এখন যখন 3-6-1 পড়েন এটার সাথে আপনি এটার ল্যাবটা করলেন আর কি। বইটা এরকম আর কি, যে একসাথে দুইটা না, দুইটা আলাদা আলাদা। এই জন্য আপনার এটা একটু বুঝতে হবে যে আমরা এখানে আসলে এই ল্যাবটায় মূলত আমরা করি কি, ফ্লো মাপি। আমরা ফ্লো মেজার করি বা কিউটা মাপি। আপনি তো আস্তে আস্তে দেখতেছেন আমরা ফ্লোটাই মাপতেছি বিভিন্ন মেশিনের সাহায্যে। তার মধ্যে আজকে আমরা যেটা দেখব সেটা, আজকের যে দুইটা দেখবো এবং আগামী ক্লাসে যে দুইটা দেখবো সেই দুইটা হচ্ছে গিয়ে ফর ওপেন চ্যানেল। কারণ ওপেন চ্যানেল বলতে কি বোঝায় কেউ একজন বলেন। 361% মিড পরীক্ষা দিয়ে দিচ্ছেন, বলেন। ওপেন চ্যানেল ফ্লো আর পাইপ ফ্লো এর মধ্যে তফাৎটা কি? ওপেন চ্যানেল ফ্লোতে কোনো রিজিড বাউন্ডারি দিয়ে বাউন্ড করা থাকে না, কিন্তু হচ্ছে আমার ফ্লোটা হচ্ছে ওপেন থাকে, কিন্তু পাইপ ফ্লোতে হচ্ছে চারপাশ থেকে স্যার ম্যাম এটা হচ্ছে একদম বাউন্ডেড থাকে। আর উদাহরণ, ওপেন চ্যানেল ফ্লো এর উদাহরণ অন্য আরেকজন দেন। সি সেকশন থেকে কেউ একজন কথা বলেন তো, সি এর এরা কথা কম বলে। ম্যাম প্রথম পেজটা একটু না, দেখেন। আমার না, তালহা কথা বললে হবে না, C1 থেকে বলেন। আমি সবার গলা চিনি। কই, কোথায়? ম্যাম ওপেন চ্যানেল ফ্লোটা হচ্ছে হ্যাঁ, যেটা হলো ফ্রি সারফেসে এক্সপোজড থাকে কন্ডুইট ফ্লো টাইপ, এটা হচ্ছে ওপেন চ্যানেল ফ্লো, যেটা হচ্ছে ফ্রি সারফেসে ওপেন থাকবে। আর পাইপ ফ্লো একটা বদ্ধ জায়গার মধ্যে থাকে, প্রেসারাইজড ফ্লো, তাই না? জি, প্রেসারাইজড। আচ্ছা, আর উদাহরণ দেন কেউ একজন, সি সেকশন থেকে দিবেন। এই আমার অ্যাডভাইজি গুলো কথা বলেন। কই, বহুত মানুষ আছে এখানে, বলেন। কথা বলতে হবে, কথা না বললে পুরো যেমন রিভার ফ্লো, রিভার ফ্লো হ্যাঁ, হচ্ছে ওপেন ভেরি চ্যানেল। গুড। যেমন রিভার ফ্লো, তারপরে যেমন হচ্ছে গিয়ে ক্যানাল ফ্লো, এগুলো হলো ওপেন চ্যানেল ফ্লো। ওপেন চ্যানেল ফ্লো যেটা আপনি এখন পড়তেছেন, ওসিএফ 361 পড়ছেন, তাহলে এটা আপনার জানার কথা। এটা কি? এটা হলো রিভার, ক্যানাল, লেক, এইসব ফ্লো। কেন? কারণ এটা কোনো বদ্ধ জায়গা না। আর পাইপ ফ্লোটা আপনি খেয়াল করে দেখেন, পানিটা বা লিকুইডটা একটা বদ্ধ স্পেসের মধ্যে থাকে, পাইপের ভিতরে থাকে, এজন্য সেটা হলো প্রেসারাইজড ফ্লো। পাইপের ভিতরে বদ্ধ জায়গার মধ্যে সে একটা প্রেসারের মধ্যে আছে, তার একটা পি বাই গামা বা প্রেসার হেড থাকে, এটা হলো পাইপ ফ্লো। কিন্তু এটা হলো গ্র্যাভিটি ফ্লো, এটা ন্যাচারালি যাবে, এটা ন্যাচারালি উপর থেকে নিচে পানিটা যাবে। মাউন্টেন মানে হলো পর্বত থেকে ঝর্ণা হয়ে, নদী হয়ে, তারপরে আস্তে আস্তে যে সাগরে পানিটা পড়তেছে, এটা কি কোনো প্রেসারের ফলে পড়তেছে? এটা হলো গ্র্যাভিটির টানে। কেন? কারণ ন্যাচারালি সেখানে একটা স্লোপ আছে, এই স্লোপ দিয়ে পানিটা চলে যাচ্ছে। কিন্তু পাইপ ফ্লো এটা ন্যাচারালি না, এখানে প্রেসারাইজড ফ্লো, এটার মধ্যে প্রেসার আছে, প্রেসারাইজড ফ্লো। এগুলো কেন ইম্পর্টেন্ট? ফর ভাইবা। আর ভাইবা কোন দিন হবে? প্রজেক্ট প্রেজেন্টেশনের দিনই হবে। ওই দিনই যখন আপনি প্রেজেন্ট করবেন তখনই আপনাকে প্রশ্ন করা হবে, সো আপনাকে এগুলো বলতে পারতে হবে। না বলতে পারলে ওখানে একটা ভালো মার্ক আছে, ওই মার্কটা আপনি পাবেন না। সো এগুলো আপনাকে জানতে হবে, কারণ এটা তো একদম বেসিক জিনিস, 2 to 1 আর 361 এর পড়া। এখন আজকে আমরা যেটা দেখবো সেটা মাপবে হলো ওপেন চ্যানেল ফ্লো এর মেজারমেন্ট। তাহলে সেটা কি? এই যে আজকে আমরা প্রথমে যেটা দেখব সেটার নাম হলো ফ্লো থ্রু বা ফ্লো ওভার এ ভি নচ। এটা হলো আমাদের প্রথম এক্সপেরিমেন্ট নাম্বার 7, ফ্লো ওভার এ ভি নচ। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখেন, এখানে কথাটা বলছে কি ওভার। ওভার এর আগে যখন আপনি ওরিফিস আর মাউথ পিস পড়ছিলেন তখন বলছিল থ্রু। এই দেখেন থ্রু, ফ্লো থ্রু আ মাউথ পিস, ফ্লো থ্রু অ্যান ওরিফিস। তার মানে কি? এগুলার ভিতর দিয়ে ফ্লোটা হয়েছে, এটা পাইপের মতো জিনিস, সেটার ভিতর দিয়ে পানিটা গেছে। কিন্তু আজকের জিনিসটা হলো একটা ওপেন জিনিস,
আজকের যে ইনস্ট্রুমেন্টটা ভিনসটা, এটা একটা ওপেন জিনিস, এটার ভিতর দিয়ে যাওয়ার কিছু নাই, এটার উপর দিয়ে পানিটা যাবে। ঠিক আছে, ছবিটা কোথায়? এই যে, এই যে ভিনসটা হলো ভি ফর দা শেপ, ট্রায়াঙ্গুলার শেপ, ট্রায়াঙ্গুলার ওভারফ্লো হাইড্রোলিক স্ট্রাকচার, তাই হচ্ছে ভি নচ। এই যে এখানে দেওয়া আছে, এই যে জিনিসটা ত্রিভুজ আকৃতির, এটা একটা ট্যাঙ্কের মধ্যে বসানো থাকবে। এখানে মনে করেন পাশে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের গায়ে এটা বসানো থাকবে। পানিটা কি হবে তাহলে? এটার উপর দিয়ে যাবে, ফ্লো ওভার দ্য ভি নচ। এটা নট এনিমোর ফ্লো থ্রু, ওভার। এবং ওভারফ্লো হাইড্রোলিক স্ট্রাকচারের কাজই হলো পানিকে উপচায় ফেলা। হ্যাঁ, অর্থাৎ এটাকে দেওয়াই হয়েছে যাতে পানিটা ন্যাচারালি এটার উপর দিয়ে উপচিয়ে পড়ে, ওভারফ্লো করে যায়। এজন্যই এখানে বলা হয়েছে ফ্লো ওভার। ঠিক আছে, এবং যেহেতু এটার শেপটা হলো ট্রায়াঙ্গুলার, এজন্য এটাকে অনেক সময় ভিনসের জায়গায় ট্রায়াঙ্গুলার উইয়ারও বলা হয়ে থাকে। ট্রায়াঙ্গুলার উইয়ার, উইয়ারের কাজই হলো এই যে ওভারফ্লো হাইড্রোলিক স্ট্রাকচার। উইয়ারের কাজই হলো পানিকে ওভারফ্লো করানো, পানিকে উপর দিয়ে ফেলানো। ঠিক আছে, এর আগে যারা ছিল ওরিফিস মাউথপিস ভেঞ্চুরিমিটার, তাদের কাজ ছিল পাইপের ফ্লো গুলাকে পাস করানো। আপনি দেখছেন যে ভেঞ্চুরিমিটারটা সুন্দর করে একটা পাইপের ভিতরে বসানো থাকে, ওরিফিসটা একটা ট্যাঙ্কের সাথে লাগানো থাকে। ঠিক আছে, যেটা নিজেও একটা মাউথ পিসটা আবার দেখবেন একটা ছোট পাইপের মতো। এদের কাজ হলো পাইপের ফ্লোটাকে অ্যালাউ করা। আর এই জিনিসটা একটা ক্যানাল, কল্পনা করেন একটা ক্যানাল আছে, একটা লেক আছে, সেটা শেষ মাথায় এই জিনিসটা আপনি ইনসার্ট করে দিতে পারবেন। তখন ও কি করবে? পানিটাকে এটার উপর দিয়ে পাস করাবে। এজন্য এটার নাম হলো ওভারফ্লো হাইড্রোলিক স্ট্রাকচার ভি নচ, বা এটার আরেকটা নাম হলো অর ট্রায়াঙ্গুলার উইয়ার। ঠিক আছে, তাহলে আজকের আমাদের কাজ হলো এইরকম একটা ট্রায়াঙ্গুলার উইয়ারের উপর দিয়ে কি পরিমাণ ফ্লো যায় সেটাই মাপা, ফ্লোটাকে মেজার করা। এটা হলো প্রথম কাজ। এবং এটার সাথে আনুষঙ্গিক কিছু জিনিসপত্র সিডিটিডি এগুলো বের করা। তাহলে এখন এখানে দেখেন ইন্ট্রোডাক্টরি যে কথাটা বলা আছে, এখানে বলছে যে এই কথাগুলো ইম্পর্টেন্ট। দ্য মেজার অফ ফ্লো রেট ইন ফ্লুম অর চ্যানেল ইজ অফ অবভিয়াস ইম্পর্টেন্স। ফ্লুম অর চ্যানেল, ফ্লুম হলো ল্যাবরেটরিতে যেটা ব্যবহার, যেই চ্যানেলটা ব্যবহার করা হয়। এখন আপনি ধীরে ধীরে ওপেন চ্যানেলের দিকে চলে গেছেন। আপনি এখন আর পাইপের মধ্যে এক্সপেরিমেন্ট করবেন না, এখন আপনি করবেন ফ্লুমের মধ্যে। ফ্লুম হলো ল্যাবরেটরিতে, আপনি খেয়াল করে দেখবেন আপনাদের ল্যাবে ঢুকলেই বাম দিকে একটা লং একটা চ্যানেলের মতো দেখা যায়, যেটার মধ্যে পানি জমা থাকে, ওটাই হলো ফ্লুম। তাহলে ফ্লুম বা চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো রেট মেজার করাটা ইম্পর্টেন্ট কেন? ইরিগেশনের জন্য, ওয়াটার কনজারভেশনের জন্য, ফ্লাড দূরীকরণের জন্য। দেখেন আমাদের দেশটা হলো কৃষি প্রধান দেশ। আপনি সামনে ইরিগেশনের উপর একটা কোর্সও করবেন, ইঞ্জিনিয়ার হয়ে ইরিগেশনের জিনিস পড়তে হচ্ছে। তাই আপনার মনে হতে পারে এটা কেন, আসলে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তার কারণ ইরিগেশন ছাড়া বাংলাদেশ চলবে না। হ্যাঁ, ইরিগেশন ছাড়া অনেক উন্নত দেশও চলে না। ইরিগেশনের মাধ্যমে আমরা এগ্রিকালচারটা করে থাকি এবং আমাদের ফুড সাপ্লাইটা হয়। তো আপনি কি করবেন? এখানে ফ্লোটা মাপবেন। একটা বিশেষ ধরনের ক্রপের জন্য একটা নির্দিষ্ট জমিতে কি পরিমাণ পানি লাগে এইটা আপনি মাপবেন। তাহলে এখানে আপনি কিন্তু ফ্লো মাপতেছেন, এবং এই পানিটা যাবে একটা ক্যানেল দিয়ে, একটা চ্যানেল দিয়ে, সেটা খেতে যাবে বা মাঠে যাবে। এটা কিন্তু একটা ওপেন চ্যানেল ফ্লোর মতো কাজ করে। একইভাবে ওয়াটার কনজারভেশন খুবই ইম্পর্টেন্ট বার্নিং ইস্যু। যেমন আমাদের কোন জায়গায় বলেন তো, দেশের কোন জায়গায় পানির অভাব আছে, মিষ্টি পানির অভাব আছে? ম্যাম হচ্ছে এটা সাউদার্ন সেক্টরসে, কক্সবাজার হ্যাঁ, সাউদার্ন, এর এদিকে আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যাম সাতক্ষীরা বা সুন্দরবনের কাছাকাছি অঞ্চলগুলোতে। ওই জায়গাটাতে কেন? কারণ ওই জায়গাটাতে স্যালাইনিটি প্রবলেম আছে।
ওই জায়গার পানির মধ্যে সল্ট ঢুকে গেছে, এই জন্য মিষ্টি পানির অভাব আছে। আবার উত্তরাঞ্চলেও কিন্তু প্রবলেম আছে, ওইখানে কিন্তু বাঁধের প্রবলেম আছে, যে তিস্তা তিস্তা বাঁধ অনেক বড় একটা প্রবলেম আমাদের জন্য। কেন? আমাদের উপরের যে দেশ, ওরা করে কি, ওই যে ওই জায়গাটা, ওই পানিটা আটকে রাখে, আটকে রেখে আমাদের দেশে খরা ক্রিয়েট করে। ওখানেও কিন্তু চরম পরিমাণে পানির অভাব আছে। এই জন্য ওয়াটার কনজারভেশন, আপনার যদি ওয়াটার বোর্ডে চাকরি হয়, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের ইঞ্জিনিয়ার হিসেবে আপনি যদি ঢুকেন, তাহলে আপনি দেখবেন সারাদিন ওখানে বসে বসে এই ডিসচার্জটাই মাপে, কতখানি ডিসচার্জ ইন্ডিয়া ছাড়লো, কতখানি ডিসচার্জ আমাদের লাগবে, এই সেই হ্যান সবকিছু এইসব ফ্লো নিয়েই কাজ করবা। পরের কাজটা হলো ফ্লাড এলিভিয়েশন। এলিভিয়েশন কথার অর্থ হলো দূরীকরণ। পোভার্টি এলিভিয়েশনের মতো ফ্লাড এলিভিয়েশন, বন্যা দূরীকরণ। কেন? বন্যাটা আবার কিভাবে ফ্লো মেপে দূর করা যায়, ওই যে এটা ওয়াটার বোর্ডেরই কাজ। অর্থাৎ প্রত্যেকটা স্ট্রাকচারের একটা সেফ মার্ক দেওয়া আছে, রোড কালভার্ট এগুলোতে একটা সেফ ওয়াটার লেভেল দেওয়া আছে। তো ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়াররা কি করবে? বসে বসে মাপবে এবং ফোরকাস্ট করবে যে এখন যদি বন্যা হয় বা অনেক দিন ধরে হেভি বৃষ্টি হয়, ইন্ডিয়া যদি কোনো বাঁধ খুলে দেয়, তাহলে কি পরিমাণ পানি বাংলাদেশে ঢুকতে পারে। সেই পরিমাণ পানি কি সেফ মার্কেট চেয়ে বেশি না কম? বেশি হয়ে গেলেই সেখানে ফ্লাড হবে, মানুষজনকে সরাইতে হবে, তা নাহলে অনেক মানুষ এখানে মারা যাবে, অনেক অনেক প্রপার্টি ধ্বংস হবে, অনেক প্রবলেম হবে। তাহলে এইগুলো সব কাজের জন্য আপনার ইরিগেশন, ওয়াটার কনজারভেশন, ফ্লাড এলিভিয়েশন, এই ধরনের খুবই ইম্পর্টেন্ট জিনিসের জন্য আপনার ফ্লোটা মাপাটা জরুরি ওপেন চ্যানেলে। এটাই এখানে বলা হচ্ছে, একটা লাইনের অনেক মাহাত্ম আছে। এখন এই মাপার কাজটাই করা হয় উইয়ার দিয়ে, যেটা আমি দেখাইছি। হ্যাঁ, এই উইয়ারটা শার্প ক্রেস্ট হতে পারে, আবার ব্রড ক্রেস্ট হতে পারে। ব্রড ক্রেস্টের আরেকটা নামই হলো সলিড লং বেস। এই যে উইয়ারের সাহায্যে করা হয়। এছাড়া থ্রোটেড ফ্লুম দিয়ে করা হয়। আমাদের ল্যাবে থ্রোটেড ফ্লুমটা নাই। থ্রোটেড ফ্লুমটাই হলো, দেখেন আপনি 11 নম্বর এক্সপেরিমেন্ট, এই যে এটা পার্শাল ফ্লুম, যেটা এটা থ্রোটেড ফ্লুম। হ্যাঁ, এটা আমাদের নাই, এটা করানো হয় না। 10টা করানো হয়, সেই 10টার মধ্যে আমরা উইয়ার আর গেট এই দুটাই দেখি। উইয়ার দেখি, থ্রোটেড ফ্লুমটার ইউজ আমাদের দেশে কম, আমাদের দেশে উইয়ার আর গেটের ইউজটাই বেশি। স্লুইস গেট, যেটা স্লুইস গেটের ইউজটা অনেক বেশি। এর মধ্যে উইয়ার হলো দুই প্রকার, একটা হলো শার্প ক্রেস্ট আর একটা হলো ব্রড ক্রেস্ট। আর শার্প ক্রেস্ট উইয়ার হলো আবার শেপ অনুযায়ী দুই প্রকার, একটা হলো ত্রিভুজাকার আর একটা হলো চতুর্ভুজাকার। দুইটাই আমরা আজকে দেখে ফেলবো। ফার্স্টে দেখবো ত্রিভুজ, যেটা হলো ভিনচ। এক্সপেরিমেন্ট কিন্তু বড় না, কিন্তু এটার আগে একটু পড়ালেখাটা আছে, এই পড়াটা পড়তে হবে আপনার। আরটা হচ্ছে আপনি দেখবেন একটা ত্রিভুজাকার, একটা দেখবেন রেক্ট্যাঙ্গুলার। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম বুঝছেন? বুঝা গেছে দুই একটা কথা? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, সবাইকে কথা বলতে হবে। ঠিক আছে, তাহলে এখন আপনাকে জানতে হবে যে শার্প ক্রেস্ট উইয়ার কারা আর ব্রড ক্রেস্ট উইয়ার কারা। বলছে যে শার্প ক্রেস্ট উইয়ার্স আর ওভারফ্লো স্ট্রাকচার whose length of the crest in the direction of the flow is equal to or less than 2 মিলিমিটার। এটা ইম্পর্টেন্ট। বলছে যে শার্প ক্রেস্ট উইয়ার হলো এমন উইয়ার যার, আমি একটু আঁকায় দেখাই তাদেরকে বলবো আমি শার্প ক্রেস্ট উইয়ার। এটা হলো একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে এটা হলো একটা পাতলা পাত, এই পাতটাই হচ্ছে সেই ভিনসটা বা উইয়ারটা, যেটার উপর দিয়ে পানিটা উপচিয়ে পড়ে। তাহলে এইটা যদি হয় এই পাতটার ফ্রন্ট ভিউ, এর নিশ্চয়ই একটা সাইড ভিউ আছে। সাইড ভিউটা কেমন? একটা চিকন, এটা একটা পাতলা পাত।
আপনি তো ড্রয়িং শিখছেন, এটা হলো সেটা। এটা কিছুই না, এটা একটা পাতলা একটা পাতের মতো সাইড ভিউ। তাহলে এখান দিয়েই পানিটা এভাবে এসে এভাবে পড়ে যায়, এই যে পানিটা। তাহলে বলছে যে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লোটা যেদিক দিয়ে হচ্ছে, এই যে এটাই হচ্ছে তার সাইড ভিউ। আর এটাকে আপনি ফ্রন্টে গিয়ে দেখেন ওর চেহারাটা ত্রিভুজাকার, তাইলেই বুঝবেন সে ভিনাস। আর যদি দেখেন ওর চেহারাটা রেক্টেঙ্গুলার, তাহলে সে রেক্টেঙ্গুলার নচ। বলছে যে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো, এই মেজারমেন্টটা যদি 2 মিলিমিটার হয়, 2 মিলিমিটার বা তার চেয়ে কম হয়, তাহলেই সে শার্প ক্রেস্ট উইয়ার। অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো, নচের ডাইমেনশনটা 2 মিলিমিটার হইতে হবে। এই যে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ফ্লো, পানিটা এটার উপর দিয়ে যাবে। ও তো একটা পাতলা চিকন পাত, এখন পাতলা পাত বলতে কত পাতলা? 2 মিলিমিটার। 2 মিলিমিটারের আশেপাশে হইলেই সে হবে শার্প ক্রেস্ট উইয়ার। আর যদি এটা হয়তো একটা চওড়া একটা এইরকম একটা জিনিস, এরকম একটা বাঁধের মতো একটা সিটের মতো বা একটা ব্লকের মতো একটা জিনিস, তখন সেটা হয়ে যেত ব্রড ক্রেস্ট উইয়ার। সেটা আমরা পরে দেখবো, নয়। হ্যাঁ, এখন আমরা দেখতেছি এটা হচ্ছে শার্প ক্রেস্ট উইয়ার। এটাই বলছে যে শার্প ক্রেস্ট উইয়ার কোনটা। এটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, এবার বলছে যে তাহলে শার্প ক্রেস্ট উইয়ার কোথায় ইউজ হয়? ল্যাবে ইউজ হয়, স্মল চ্যানেলে ইউজ হয়, স্ট্রিমে ইউজ হয়। এমন স্ট্রিমে ইউজ হয় যেগুলো কোনো সেডিমেন্ট বা ডেব্রি ক্যারি করে না। ডেব্রি হলো ভগ্নাংশ, কোনো কিছুর ভাঙা টুকরা, পাতা, গাছের খণ্ড। সেডিমেন্ট হলো মাটির দানা। বলছে যে এমন পানিতে সেটা ইউজ হবে যেখানে সেডিমেন্ট ডেব্রি থাকে না। তাহলে মোস্টলি ক্লিন ওয়াটারে সেটা ইউজ হবে, এবং ক্লিন ওয়াটার সাধারণত পাওয়া যায় ল্যাবে। ল্যাবের পানিতেই সাধারণত ক্লিন ওয়াটার হয়, বা ইরিগেশন পানিটা। আমরা কখনোই খেতে কখনো ময়লা পানি দিব না, ময়লা পানি খেতে দিলে ওই ফসলটাই মরে যাবে। এই জন্য খেতে দিতে হয় সবচেয়ে ভালো পানিটা ইরিগেশনের মাধ্যমে। ইরিগেশন ওয়াটার, ইরিগেশন ক্যানেল, ল্যাবরেটরি, এগুলোতে ইউজ হয় হলো শার্প ক্রেস্টেড উইয়ার। কেন? কারণ আপনি যদি পানির মধ্যে পাতা, তারপর ডেব্রি, তারপরে মাটির কণা, এগুলা মিশ্রিত পানি যদি এটার উপর দিয়ে পাস করান, তাহলে ও তো খুবই পাতলা, মাত্র 2 মিলিমিটার। ও কি করবে? ফেল করে যাবে, ওগুলার ধাক্কায় ও ভেঙে যাবে, ওর সঠিকভাবে ফ্লোটাকে পাস করাইতে পারবে না। এজন্য এরা হচ্ছে এই শার্প ক্রেস্ট উইয়ারটা হচ্ছে ল্যাবের জন্য প্রযোজ্য। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ছোট প্রশ্ন থাকবে কিন্তু পরীক্ষার হলে। বলছে যে এখানে দুটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্নটা হলো ফর হুইচ টাইপ অফ ওয়াটার ভিনচ ইজ ইউজুয়ালি অ্যাপ্লিকেবল। কোন ধরনের পানির জন্য ভিনচটা বেশি অ্যাপ্লিকেবল? উত্তর হলো ক্লিন ওয়াটার। শুধু ক্লিন ওয়াটার লিখলেই হবে না, ওয়াটার উইদাউট ডেব্রি এন্ড সেডিমেন্ট, ডেব্রি এবং সেডিমেন্ট বিহীন ওয়াটার, এই ধরনের ওয়াটারের জন্য ভিনচটা অ্যাপ্লিকেবল। আরেকটা হচ্ছে কোন ধরনের ফ্লো এর জন্য ভিনচটা প্রেফারেবল, হাই ফ্লো না লো ফ্লো, এটা আমরা এখন দেখবো।
বলছে যে দ্য মোস্ট, আচ্ছা এখানে বলেছে যে শার্প ক্রেস্ট উইয়ারের মধ্যে সবচেয়ে কমন টাইপের উইয়ার হলো রেক্ট্যাঙ্গুলার এবং ভিনস উইয়ার, যেই দুইটাই আমাদের ল্যাবে আছে, দুইটা দিয়ে আমরা কাজ করব 7 আর 8। এর মধ্যে 7 হলো ভিনস, 8 হলো রেক্ট্যাঙ্গুলার। এটা হলো মোস্ট কমন টাইপ অফ উইয়ার। এরপর বলছে এই উইয়ারটা ইনস্টলিং এর সময় আপস্ট্রিম ফেস মাস্ট বি ইনস্টলড ভার্টিক্যালি and edge of the weir must be accurately shaped. এগুলোর থেকে আপনার এমসিকিউ আসবে, হ্যাঁ এগুলোর থেকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস এসে থাকে যে আপস্ট্রিমটা কেমন রাখতে হবে, ভার্টিক্যাল রাখতে হবে, তারপরে এজটা কেমন থাকতে হবে, অ্যাকুরেটলি শেপ থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটা লাইন থেকেই আপনার ফিল ইন দা ব্ল্যাঙ্কস আসে। 2 মিলিমিটার থেকে আসে, তারপর এখান থেকে আসে, এগুলোর থেকে আসে। হ্যাঁ, মোস্ট কমন টাইপ অফ উইয়ার কোনটা, এখান থেকে আসে, অনেকগুলো থেকেই আসে। আচ্ছা, এখন হচ্ছে এই যে পরের প্রশ্নটার উত্তর। The V-notch is preferred when small discharge are involved. এই যে এটা হচ্ছে এটার উত্তর। বলেছে যে যখন হবে লো ফ্লো বা স্মল ডিসচার্জ, অল্প পানি যখন পাস করাইতে হবে, তখন আপনার V-notchটা প্রেফার্ড, নট রেক্ট্যাঙ্গুলার। দুই ধরনের উইয়ার আছে, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, একটা হলো 3 কোণা, একটা 4 কোণা, একটা 3 কোণা। বলছে যে যখন স্মল ডিসচার্জ হবে তখন 3 কোণাটা প্রেফার্ড। কেন? বিকজ দ্য ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন অফ দ্য ফ্লো নেপ জিনিসটা পরেরটায় দেখবো, leads to a relatively greater variation in head. The weighted perimeter is dependent on head and coefficient of discharge remains fairly constant. এটার অর্থ কি? এটার অর্থ বলছি আমি। এই যে এটার উত্তরটা পিটিও, এটার উত্তরটা পরের পেজে দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটার মধ্যে উত্তরটা লিখে দিই আমি। কি বলছে যে ফর স্মল ডিসচার্জ or low flow, V-notch is preferred. কেন? তার কারণ হলো, মনে করেন অল্প পানি আসতেছে, অল্প হাইটের একটা পানি আসতেছে, H1, আপনার কাছে 2 ধরনের উইয়ারই আছে, রেক্ট্যাঙ্গুলারও আছে, V-notchও আছে, এই ট্রায়াঙ্গুলারও আছে। অল্প হেডের একটা পানি আসতেছে, অল্প হেডের পানি আসা মানেই তো অল্প ডিসচার্জ হওয়া। সেই ক্ষেত্রে যদি রেক্ট্যাঙ্গুলার উইয়ার আপনি ইউজ করেন, পানিটা ওই পাশে নাও যাইতে পারে, উচ্চায় নাও পড়তে পারে। কেন? তার কারণ তার উইথটা তো ফিক্সড, এই যে বি, একটা রেক্ট্যাঙ্গুলার জিনিসের বিটা হলো ফিক্স, যেই হাইটের পানি আসুক না কেন, ছোট হাইটের পানি আসুক আর বড় হাইটের পানি আসুক, তার জন্য উইথটা ফিক্স। কিন্তু একটা ট্রায়াঙ্গুলার উইয়ার যদি আপনার কাছে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার উইথটা ফিক্স না। উইথ W1, উইথ, আচ্ছা উইথকে বি দিয়ে লিখি, উইথ বা ব্রেড, উইথকে আসলে এখানে ব্রেড বোঝাচ্ছি আমি, হ্যাঁ চওড়াটা। এই যে যেই হাইটের পানি আসুক না কেন, উইথটা ফিক্স ফর রেক্ট্যাঙ্গুলার। কিন্তু যদি আপনার কাছে একটা 3 কোণা পাত থাকে, 3 কোণা একটা প্যাসেজ থাকে, তাহলে যদি একটা ছোট হাইটের পানি আসে, তার জন্য ছোট উইথ, আর যদি একটা বড় হাইটের পানি আসে, তার জন্য বড় উইথ। অর্থাৎ পানিটা ওই পাশে যাবেই, পানিটা যাওয়ার প্রবাবিলিটিটা অনেক বেশি যদি হয় V-notch। কিন্তু যদি হয় রেক্ট্যাঙ্গুলার নচ, তাহলে দেখেন অনেক সময় এই এত অল্প পানি ওই পাশে নাও যেতে পারে, তার জন্য এই প্যাসেজটা বেশি চওড়া হয়ে যেতে পারে। পানিটা ওই পাশে যদি নাই যায়, তাহলে তো আপনি ডিসচার্জটা মাপতেই পারবেন না। Because the width is variable in V-notch এবং weighted perimeter is fully utilized. ওয়েটেড পেরিমিটারটা ফুললি ইউটিলাইজ হচ্ছে কোথায়? V-notch এর ক্ষেত্রে।
ভি নচের ক্ষেত্রে, এই যে ভি নচের ক্ষেত্রে তার কিন্তু উইথটা ফিক্স, একটা ত্রিভুজের কিন্তু প্রস্থটা ফিক্সড না, হাইটের সাথে প্রস্থটা, কম হাইট হলে কম প্রস্থ, বেশি হাইট হলে বেশি প্রস্থ, কিন্তু রেক্ট্যাঙ্গুলারের কিন্তু প্রস্থটা ফিক্সড। এই জন্য ফর স্মল ডিসচার্জ যদি অল্প হাইটের পানি আসে ভি নচটা বেশি প্রেফার। ভিভিআই প্রশ্ন, ঠিক আছে, এখান থেকে আপনার কুইজের প্রশ্ন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে, আপনাকে এটার উত্তর দিতে পারতে হবে। এই যে উত্তরটা এখানে দেওয়া আছে, ভি নচ ইজ প্রেফার্ড when small discharge are involved because triangular cross section of the flow, নেইপ হচ্ছে পানির অংশ, leads to relatively larger variation in head। আপনি যেই ভ্যারিয়েশনেরই হেড আনেন না কেন, অল্প পানি হোক বা বেশি পানি হোক, ট্রায়াঙ্গুলার ক্রস সেকশন হলে সেটাকে অ্যালাউ করতে পারে। দ্য ওয়েটেড পেরিমিটার ইজ ডিপেন্ডেন্ট অন হেড, এই যে ওয়েটেড পেরিমিটারটা ফুললি ইউটিলাইজ হয়, এটা হেডের উপর নির্ভর করে, এবং সিডি কনস্ট্যান্ট থাকে। আমার তো সিডি ভ্যালুটা হাই থাকাটাই জরুরি, আপনি এতদিন এক্সপেরিমেন্ট করে করে দেখছেন যে সিডি ভ্যালুটা হাই থাকা জরুরি। খুব কম সিডি যদি হয় 0.5 0.6, তার মানে তো সে বেশি পানি ওই পাশে পাস করাতে পারেনি, এই জন্য। তাহলে এই প্রশ্নটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এটা প্রায় আসে, দেখেন বুঝছেন কিনা। পড়তে হবে, এবার জিনিসটা একটু ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন যে এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসে। এবার হলো, এখন হলো মেইন এক্সপেরিমেন্টে চলে যাচ্ছি। এই যে ফ্লো ওভারে ভি নচ, এখানে এখানে দেখেন একটা অ্যাঙ্গেল আছে, এই যে এখানে অ্যাঙ্গেল আছে থিটা, এই থিটা অ্যাঙ্গেলটাকে বলে হলো নচ অ্যাঙ্গেল। থিটা অ্যাঙ্গেলটা হলো নচ অ্যাঙ্গেল, যেটা আমাদের ল্যাবের জন্য 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রিও হতে পারে, 120 ডিগ্রিও হতে পারে, বিভিন্ন রকম হতে পারে, আমাদের ল্যাবে এটা 90 ডিগ্রি। এছাড়া একটা হাইট আছে h, এটার উইডথ আছে 2h tan θ/2, এবং এখানে কি বলা আছে, এই যে নিচে একটা ছোট স্ট্রিপ আছে, এই স্ট্রিপের ডিসচার্জটা মাপার পর পুরা জিনিসটারে ইন্টিগ্রেশন করে দিলেই তো পুরা ডিসচার্জটা চলে আসে। তাহলে পুরা ডিসচার্জের ফর্মুলাটা এখানে দেওয়া আছে, এই যে ফর্মুলা, ডিরাইভেশন আপনার আসবে না, ফর্মুলাটা আপনার মনে রাখতে হবে। এই যে ফর্মুলাটা এখানে দেওয়া আছে, ফর্মুলাটা হলো 8/15 √2g tan θ/2 h⁵ এই পুরাটা হলো ফর্মুলা। কিসের ফর্মুলা? থিওরিটিক্যাল ডিসচার্জের ফর্মুলা বা আপনার ফ্লো এর ফর্মুলা। আপনি যে ফ্লোটা মাপতে চান সেই ফ্লোটার ফর্মুলাটাই হচ্ছে এটা, 8/15 √2g tan θ/2 h⁵। তাহলে এখন এখানে বলেন তো কনস্ট্যান্ট কতটুক, এই যে পুরাটার মধ্যে কতটুকু কনস্ট্যান্ট? ম্যাম x ছাড়া বাকি হ্যাঁ হ্যাঁ, h⁵/2 ছাড়া বাকিটা 8/15 কনস্ট্যান্ট, 2g রুট এটা কনস্ট্যান্ট, tan of θ/2 এটা একটা কনস্ট্যান্ট, এটা একটা সংখ্যা, এটা একটা কনস্ট্যান্ট, তাই না? আমার 90 ডিগ্রি এর অর্ধেক হইলো tan 45, tan 45 কত? 1, tan 45 1 না? জি ম্যাম। জি ম্যাম। হ্যাঁ, তাহলে এই এখানের মধ্যে এটুকু জিনিসকে লেখা যায় কি কে, দেখছেন? এটুকু জিনিস হবে কে, আর এটুকু জিনিস হলো h⁵5/2। এখানে যে এসইউপি লেখা আছে, এসইউপি মানে হলো সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট মানে হলো পাওয়ার, এসইউপি মানে হলো পাওয়ার। এইচ এর পাওয়ার হচ্ছে আপনাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য, নচের জন্য 5/2। এটাই হলো আপনার কিউ থিওরিটিক্যাল, এটাই হচ্ছে আপনার মেইন ফর্মুলা, এটাই আপনার মনে রাখতে হবে। অর্থাৎ দেখেন
থিওরিটিক্যালি ফ্লো মাপতে হলে আপনার কি কি ইনফরমেশন জানা দরকার বলেন তো, একজন এই ফর্মুলাটা দেখে বলেন তো কোন দুইটা জিনিস জানলে আপনি থিওরিটিক্যাল ফ্লোটা মাপতে পারবেন? ম্যাম শুধু এটা এটা জানলেই হবে। হ্যাঁ ঠিক বলছেন আপনারা, নচ অ্যাঙ্গেল থেটা আর এই হেড কতটুকু পানি এটার উপরে আছে, এটা কিন্তু পুরাটা ফাঁকা জায়গা। এই দাগ দেখে মনে হচ্ছে এটা কি সলিড কিনা, না এটা কিন্তু ফাঁকা জায়গা। ফাঁকা জায়গাটা বা প্যাসেজটা হলো ট্রায়াঙ্গুলার, এজন্য এটার উপর দিয়ে পানিটা যাবে। আপনি এক্সপেরিমেন্টটা করলে আরো ভালো বুঝবেন কতটুকু পানি এটার উপর দিয়ে যাচ্ছে, সেই পরিমাণটাই হলো এইচ, আর এই অ্যাঙ্গেলটা কত সেই পরিমাণটা হলো থিটা। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমি যদি জানতে পারি আমি কিউ থিওরিটিক্যালটা বের করে ফেলতে পারবো সহজে। ওকে, আর আমার কি লাগে, আর আমার লাগে হইলো কিউ অ্যাকচুয়াল। কিউ অ্যাকচুয়ালটা কি এটা বলছি, সারা জীবন মনে রাখতে হবে, ভলিউম বাই টাইম। এটা এখানেও সেম, এটা আপনি অ্যাজ ইউজুয়াল বাকিগুলোতে যেভাবে মাপছেন এখানেও সেভাবেই মাপবেন। অ্যাকচুয়াল ফ্লোটা হলো ভলিউম বাই টাইম, থিওরিটিক্যাল ফ্লোটা হলো একটা ফর্মুলা, যেই ফর্মুলাটা হলো আবার হেডের ফাংশন, এই যে। ঠিক আছে, এরপরে থাকে আপনার কি, সিডি বের করব। সিডির পুরা পুরা নাম কি? কোএফিশিয়েন্ট অফ ডিসটেন্স। ভেরি গুড। কিউএ বাই কিউটি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আসাই হলো আপনার অবজেক্টিভ নাম্বার 1। তার মানে আপনার এক্সপেরিমেন্টটা কিন্তু বেশি একটা বড় না, খালি পানি পানি পাস করাবেন এটার উপর দিয়ে, কতটুকু পানি গেল এই মাপবেন। থিটাটা কিন্তু সবার জন্য সেম, এই যে কে ভ্যালুটা কিন্তু সবার জন্য সেম, এই যে এটুক ভ্যালু কেন, কারণ এই নচটা একটাই, আমার ল্যাবে তো একটাই নচ, তার তো একটাই অ্যাঙ্গেল, 8/15√2g tan θ/2, এই জিনিসটা তো সবার জন্য একই, তাই না? শুধু এই এইচ ভ্যালুটা গ্রুপ ওয়াইজ আলাদা, এক একজনের জন্য এক এক রকম ফ্লো যাবে, পানির হাইটটা এক একজনের জন্য এক এক রকম হবে, তাই না? দেখেন তো কে ভ্যালুটা সবার জন্য ফিক্স না? জি ম্যাম। এর আগেও কিন্তু একটা এক্সপেরিমেন্ট করছেন ভেঞ্চুরিমিটার, এই সেই, সেখানে কিন্তু একটা কে ভ্যালু থাকে, সেটা কিন্তু সবার জন্য এক থাকে, শুধু এই এইচ ভ্যালুটা মাপাটাই হচ্ছে কাজ। তাহলে এখানেও একই জিনিস। এরপরে আপনি অ্যাকচুয়ালটা তো মেপে ফেলবেন, সিডি পর্যন্ত এসে যাবেন। হ্যাঁ, আমরা দেখি অবজেক্টিভটা কি। এই যে কিউ থিওরিটিক্যাল, সিডি, কিউএ বাই কিউটি। কিউ অ্যাকচুয়ালটা এখানে আবার গুণ দিয়ে লিখছে যে সিডি ইনটু কিউটি, বাট অ্যাকচুয়ালি তো কিউ অ্যাকচুয়াল ভলিউম বাই টাইম। অবজেক্টিভটা দেখি, টু ফাইন এখানে হবে কি সিডি হবে, এটা ঠিক করে লেখেন, আপনার রিপোর্টে ঠিক করে লেখেন। হ্যাঁ, এখানে একটু ভুল আছে। টু ফাইন সিডি ফর দ্য ভি নচ বা কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ ফর দ্য ভি নচ, তারপরে টু প্লট। ঠিক আছে, এর মধ্যে প্রথম প্লটটা হচ্ছে আবার আগের মতো, এই জিনিসটা আপনার পিছু ছাড়বে না 10-এর আগ পর্যন্ত, সেটা হলো কিউএ ভার্সেস এইচ ইন লগ লগ, কিউএ ভার্সেস কিউটি ইন প্লেন। তাহলে আমরা একটু দেখে আসি এটা কিভাবে আঁকাবো। এটা একদম আগের মতো, ডাটা শিট থেকে পয়েন্ট নিব, এখানে বসাবো লগ কিউএ। লগ কিউএ মানে এটা তো লগ লগ পেপার, এজন্য আলাদা করে আর লগারিদম করার কিছু নাই, জাস্ট কিউএটা বসাবো আর এইচটা বসাবো। তারপরে এই যে 4টা গ্রুপ থাকলে 4টা পয়েন্ট লাইন টেনে দিব। এই যে লাইনটা আসলো তার স্লোপটাই হলো এক্সপোনেন্টের ভ্যালু। ঠিক আছে, কার এক্সপোনেন্ট? এইচ এর পাওয়ার। এবং এই যে এখানে একটা ছেদাংশ আছে, এটা হচ্ছে লগ সি এর ভ্যালু। আপনি লগ সি এর থেকে অ্যান্টি লগ করে সি বের করবেন,
তারপরে আপনি সিডি বের করবেন। সিডিটা হলো সি বাই কে। কেটা কি? 8/15 √2g tan থিটা বাই 2। এখন আমাকে কেউ বলেন তো এই স্লোপের ভ্যালুটা কত আসবে? 2.5 হ্যাঁ, কত কত? 0.5 0.5। কেন? না ম্যাম 0.5 কেন আসবে? এটারটা বেশি আসবে। 2.5 আসবে তো। হ্যাঁ, এটা কে বলছে 2.5 আসবে? জিয়াউল হক। ভেরি গুড, খুবই ভালো উত্তর। কেন 2.5 আসবে? এই যে এইচ এর পাওয়ারটা তো আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য 2.5। এই যে গুড অবজারভেশন, ভেরি গুড। এই যে দেখছেন, এটাই তো এইচ এর পাওয়ার, এটাই তো আপনি বের করেন, এটাই তো এন, এটাই তো এন, যেটা এই গ্রাফের ঢাল। ঠিক আছে, এই গ্রাফের ঢাল বা এই গ্রাফের স্লোপটাই তো হচ্ছে এন। তাহলে সেটা আজকে আমার আসবে 2.5 এর আশেপাশে। কত আসতে পারে? 2.48 আসতে পারে, 2.55 আসতে পারে, 2.49 আসতে পারে, অনেক রকম আসতে পারে। মোটা মোটা কথা হলো এটা 2.5 এর আশেপাশে আসবে, নো মোর হাফ। হাফ ভ্যালু মুখস্থ করার কিছু নাই, হাফ আসতো আগে। কেন? কারণ তখন এইচ এর পাওয়ার রুট ছিল, এখন আর এইচ এর পাওয়ার রুট নাই, এখন এইচ এর পাওয়ার আড়াই। তাহলে এইচ এর পাওয়ারটাই হলো আমার লগ লগ গ্রাফের ঢাল। একটু ইন্টার রিলেট করে পড়তে হবে, ভাষা ভাষা পড়লে কোনোদিন মনে থাকে না কোনো কিছু, আর পড়াও কষ্টকর। একটার সাথে একটা রিলেট করে পড়তে হবে, ঠিক আছে? তখনই আপনি দেখবেন ও আচ্ছা আগেরটাতে হাফ আসতো, এখন একটা হাফ আসলো। আচ্ছা, পরটা হচ্ছে গ্রাফ 2। এখানে আপনার আর ক্যালিব্রেশন ইকুয়েশনটার কাজটা হলো খালি এতটুকুই, QA ইকুয়াল টু CH টু দি পাওয়ার n। এটুকু এখানে বের করে রেখে দেওয়া পর্যন্তই কাজ। এটা দিয়ে আবার গ্রাফ আঁকানোটা চায় নাই, কিন্তু আপনাকে কিন্তু এ পর্যন্ত আসতে হবে। এখান থেকে আপনি সি বের করতেছেন, এখান থেকে আপনি এন বের করতেছেন, তাহলে আপনি ইকুয়েশন লিখবেন না? ইকুয়েশনটা লিখে এই গ্রাফ পেপারে একটু পর্যন্ত রেখে দিবেন। এর সামনে গিয়ে যে আমরা আবার ক্যালিব্রেশন গ্রাফ আঁকাইতাম, ওইটা লাগবে না। গ্রাফ 2 হলো QA ভার্সেস QT ইন প্লেন গ্রাফ। দুইটারই আমার ডাটা পয়েন্ট কোথায়? ডাটা শিটে। এটাও ডাটা শিটে। কি করব? ডাটা শিট থেকে QA নিব, QT নিব, বসাবো, সিডি ভ্যালুটা বের করব। সিডি ভ্যালুটা হচ্ছে এটা ঢাল, QA বাই QT। এখানে বোধহয় একটু ভুল আছে, এখানে বলছে QT বাই QA, আপনি কিন্তু QA বাই QT লিখবেন। আমি এখানে স্লাইড তো দিয়েই দিব, স্লাইডে দেখবেন আমি QA ভার্সেস QT করছি, QA ভার্সেস QT। এবং আরেকটা গ্রাফ হচ্ছে লগ লগ, যেখান থেকে আসবে এইচ এর পাওয়ার, যেটা আসবে আড়াইয়ের কাছাকাছি, এবং আসবে সিডি। দেখেন তো বুঝছেন কিনা? এবং টু ফাইন্ড সিডি ফর ভি নট, হ্যাঁ এখানে হবে সিডি। ঠিক আছে? হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা বুঝলে এবার বলেন তো, একটা প্রশ্ন যদি আসে যে একটা নচ আছে 90 ডিগ্রি, আরেকটা নচ আছে 120 ডিগ্রি, কার সিডি ভ্যালু বেশি হবে বা কার সিডি ভ্যালু কম হবে? কার ফ্লো ভ্যালু বেশি হবে, কার ফ্লো ভ্যালু কম হবে? কিভাবে হবে বিষয়টা? 120 ডিগ্রিটা কম হবে। ঠাস করে বলে দেওয়া যাবে না, চিন্তা ভাবনা করে বলতে হবে। কি হবে? কোশ্চেনটা হলো হাউ ডাজ notch angle affect CD and QT for V notch? তাহলে উত্তরটা কি হবে? মনে করি θ1 আছে 90 ডিগ্রি, তাহলে তার কিউ থিওরিটিক্যালটা কি? তাহলে তার এই ভ্যালুটা কত? এই 10 ভ্যালুটা কত? 1 ইন্টু 1। এইচটা মনে করেন ফিক্স, সরি 5/2, হ্যাঁ এইচটা মনে করেন ফিক্স। আর
আরেকজনের জন্য এটা হলো 120°, তাহলে তার জন্য এটা কত? tan 60। ম্যাম আরো বেশি আসবে ম্যাম। 1.73। হ্যাঁ, এটা এটা মনে হয় √3, √3 না? জি ম্যাম। জি ম্যাম। ভ্যালু কিন্তু একের বেশি। 1.73। √3 h⁵ তাহলে এই যে তার কিন্তু কিউ থিওরিটিক্যাল 2টা কিউ থিওরিটিক্যাল 1 এর চেয়ে বেশি হলো, তাহলে তার ফ্লো ভ্যালুটা এইভাবে এফেক্টেড হলো। আবার সিডির মধ্যে কিউ এটা উপরে থাকে, কিউ টিটা নিচে থাকে, যার কিউটি বেশি তার সিডি কম। আবার একইভাবে নচ অ্যাঙ্গেলটা কিউ এ কেও এফেক্ট করতে পারে। এটা আপনি একটু শিখবেন, এই জিনিসটা অনেক সময় আসে। গ্রাফ আঁকাইতে দেয় ফার্স্টে, লগ লগ গ্রাফটা আঁকাতে দেয়, এই যে এটা আঁকানোর পর বলে এখন যদি আমি নচ অ্যাঙ্গেলটা পাল্টাই দিই তাহলে কেমন ইফেক্ট করতে পারে ফ্লো এর উপর। আপনি এটা ভালো করে ভাঙায় দেখাবেন, ফ্লো এর উপর ইফেক্টটা এরকম পড়বে। ঠিক আছে, এটুকু হলো আপনার 7 নাম্বার এক্সপেরিমেন্ট। এখন চলে যাচ্ছি 8 নাম্বার এক্সপেরিমেন্ট। দেখেন 7 নাম্বার এক্সপেরিমেন্টটা হয়ে গেছে। ভি নচের সিডি বের করা, কিউএ কিউটি বের করা এবং গ্রাফ আঁকানো আছে। আমরা একটু ডাটা শিটটা দেখে আসি। এই যে ডাটা শিটের মধ্যে অ্যাঙ্গেল অফ দ্য নচ আমাদের ল্যাবের জন্য 90°। কে ভ্যালু 8/15 √2g tan 45, এটা চাইলে এখনই ক্যালকুলেটর দিয়ে বের করা যায়। তারপরে ট্যাঙ্কের এরিয়া, ইনিশিয়াল ফাইনাল পয়েন্ট গেজ, ডিফারেন্স ইন রিডিং, ডেটাম ওয়াটার লেভেল অ্যাবাভ ভার্টেক্স, ফাইনাল ওয়াটার লেভেল। এটা কেন কাজে লাগবে বলছি। ভলিউম অফ ওয়াটার, এটা আমরা কিভাবে বের করি? ট্যাঙ্কের এরিয়া গুণন ডিফারেন্স অফ গেজ রিডিং। এটা করলেই ভলিউম অফ ওয়াটারটা বের হয়ে যায়। এরপর টাইমটা আমরা অবজার্ভ করি, এরপরে আমরা কিউ অ্যাকচুয়ালটা বের করি হলো v/t করে, যে এই ভি হলো ভলিউম বাই টাইম। আর এখানে বলছে যে একটা কথা বলছে, যে এই কথাটা ডেটাম ওয়াটার লেভেল অ্যাবাভ ভার্টেক্স, ফাইনাল ওয়াটার লেভেল। এই কথাটার অর্থ হলো আপনি মনে করেন এই যে এই নচটা আছে, এই নচটার এই জায়গাটাকে আপনি ধরলেন ডেটাম, আর এইখানে পানি আছে। ঠিক আছে, তাহলে আচ্ছা 1 সেকেন্ড, 1 মিনিট। আচ্ছা আচ্ছা, এই জায়গাটাকে আপনি ধরলেন ডেটাম, আর এখানে আপনি বললেন যে ভার্টেক্স মানে হলো শীর্ষবিন্দু। এই যে ভার্টেক্স এর উপরে পানি আছে আবার একটু,
সরি এটা একটু বাঁকা হয়ে গেল, ভার্টেক্সের উপরে পানি আছে একটু, এটাও আপনি মাপলেন। তাহলে মনে করেন ডেটাম ওয়াটার লেভেল আছে 10, ভার্টেক্সের উপরে পানি আছে 12 সেন্টিমিটার, তাহলে আসলে ভি নজ দিয়ে উচ্চায় পড়ছে কতটুক? ম্যাম 2 সেন্টিমিটার। 12 মাইনাস 10 2, এটাই কি হেড? আমাকে তো ফ্লো ওভার ভি নচ বলছে, আমার তো ভি নচের উপরে ফাঁকা জায়গায় পানির পরিমাণটাই বের করতে হবে, তো সেটাই আমি বের করতেছি, ইনডাইরেক্টলি বের করতেছি আর কি। আমি করছি কি, এই ভার্টেক্স লেভেলটাকে ধরেছি ডেটাম, আবার ভার্টেক্সের উপরে কতটুকু পানি আছে এটা মেপেছি, মেপে আমি বিয়োগ করে দিয়ে বের করছি হচ্ছে 2। তাহলে এটাই এখানে বলা আছে যে ফাইনাল ওয়াটার লেভেলটা আসলে বিয়োগফল, এবং এটাই হলো এইচ, এই যে এইচ। আর কিউ থিওরিটিক্যালটা হলো ওই যে এই যে কে, এই যে কে, এই যে কে, এই কে, এবং এই যে এইচ টু দি পাওয়ার 5/2 শেষ। এরপর সি। দেখি তো তাই কিনা। হ্যাঁ, এই যে ভলিউম টাইম কিউএ, ভলিউম বাই টাইম, এইচ এই এইচই এই এইচ, কিউ থিওরিটিক্যাল কে এইচ টু দি পাওয়ার 2.5, তারপর সিটি, তারপর এবার হিসাবটাও খুব সহজ। ডাটা শিটটা বুঝছেন? ডাটা শিটটা বোঝা গেছে না? ইয়েস ম্যাম, জি ম্যাম। আচ্ছা, বুঝলে পরে 8-এ চলে যাচ্ছি। 8টা আরো সহজ। মনে হইতে পারে যত সামনে যাচ্ছি তত বোধহয় কঠিন হবে, না এরকম কিছু না, ক্যালকুলেশন খুবই সহজ। এর আগে আপনি যেগুলো করছেন এগুলো আরো কঠিন, ভেঞ্চুরিমিটার, সেন্টার অফ প্রেসার, ওগুলাতে আরো কঠিন কঠিন ক্যালকুলেশন ছিল, এখানে ক্যালকুলেশন আরো বেশি সহজ। আচ্ছা, ফ্লো ওভারের শার্প ক্রেস্টেড উইয়ার, তাহলে এইটা আর আগেরটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা হলো জাস্ট শেপ অফ দ্য উইয়ার। এই যে এটা হলো আপনার 8 নাম্বার। এক্সপেরিমেন্ট 8। এখানে আসলে নামটা রেক্টেঙ্গুলার দিলে আপনি আরো ভালো বুঝতেন, কনফিউশন সব ক্লিয়ার হয়ে যেত। রেক্টেঙ্গুলার শার্প ক্রেস্টেড উইয়ার, তার কারণ আগেরটাও কিন্তু শার্প ক্রেস্টেড উইয়ার, কিন্তু ওইটা ছিল ট্রায়াঙ্গুলার, এজন্যই ওটার নাম ছিল ভি নচ। আর এখন এটা হলো জাস্ট রেক্টেঙ্গুলার, এটাই ডিফারেন্স। এই যে এটা হচ্ছে উইয়ারটা, এটা অবশ্যই উইয়ারটার কোন ভিউ? সাইড ভিউ। এটাই তার 2 মিলিমিটার যে ডাইমেনশনটা সেটা, এটা তার সাইড ভিউ। ঠিক আছে, আপনি যদি ওই দিকে ঘুরে তার ফ্রন্ট ভিউটা দেখেন তখন দেখবেন এটা হলো একটা চারকোনা, এই যে এরকম এরকম রেক্টেঙ্গুলার জিনিসটা হচ্ছে এরকম, জাস্ট এটার উপর দিয়ে পানিটা এই যে চলে যাচ্ছে, পানিটা এটার উপর দিয়ে উচ্চায় পড়তেছে, এজন্যই এটা হলো ওভারফ্লো হাইড্রোলিক স্ট্রাকচার, ওভারফ্লো স্ট্রাকচার। ঠিক আছে, যারা পানিকে উচ্চায় ফেলে তাদের নামই হলো ওভারফ্লো। আরেকটা ওভারফ্লো স্ট্রাকচার আছে যেটার নাম হলো স্পিলওয়ে, এর কাজই হলো স্পিলিং করা বা উচ্চায় ফেলানো পানিকে। এগুলো বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। আপনি 361-এ হাইড্রোলিক জাম-টাম এগুলো যখন পড়বেন, আরো একটু ডিটেইল পড়বেন, ওয়াটার নিয়ে রিসার্চ করবেন, তখন আরো ভালো বুঝবেন। অনেক ভালো ভালো জিনিস আছে এখানে পড়ার। আচ্ছা, তাহলে এইখানে দেখেন এই ছবিতে সাইড ভিউতে দেখা যাচ্ছে যে এই পি যে জিনিসটা, পি জিনিসটা কি একটু দেখে বলেন তো, পি কি? কোন জিনিসটাকে পি বলছে? ম্যাম ওয়েটেড বাই মিটার। কই, কেন তো একটা হাইট দেখি আমি। দেখেন না, এই যে একটু জিনিস এটা পি, এই যে হ্যাজ জিনিসটা দেখতেছেন না, এটাই হলো উইয়ার হাইট, হইলো পি।
আর উইয়ার এর উপরে পানি আছে কটুক, এটা হলো এইচ। আমার লাগবে এই এইচটা, ঠিক আছে, আমার লাগবে এটা। এবং আরেকটা জিনিস একটু দেখেন সুন্দর করে, ভালো করে বুঝেন যে এই উইয়ারের বরাবর উপরে কিন্তু হাইট মাপে নাই, উইয়ারের বরাবর উপরে কিন্তু হাইটটা মাপে নাই। কোথায় মাপছে? এটার থেকে বেশ খানিকটা দূরে। আপনিও যখন এক্সপেরিমেন্টটা করবেন সামনে, আপনিও কিন্তু কি করবেন, এই উইয়ার বরাবর আপনি হাইটটা মাপবেন না। কেন? কারণ এখানে টার্বুলেন্স হয়, প্রচুর পরিমাণে টার্বুলেন্স হয়, জিনিসটা ভেঙে যায়, পানির ফ্লোটা স্মুথ থাকে না। পানির ফ্লোটা স্মুথ পাওয়া যায় কিছুটা দূরে, অর্থাৎ কিছুটা পিছনে। এটা হলো আপ স্ট্রিম, এটা হলো ডাউন স্ট্রিম। এখান দিয়ে পড়ে যাওয়ার পর এটা হচ্ছে পানিটা। এখানে কিন্তু হাইড্রোলিক জাম্প হয়েছে। আপনারা কি হাইড্রোলিক জাম্প পড়ছেন 361 এ? না ম্যাম, এখনো পড়িনি। হ্যাঁ পড়বেন, সামনে পড়বেন, খুব ভালো জিনিস সেটা। এটা হচ্ছে যে এই যে পানিটা আবার জাম্প করে, আবার লাফ দিয়ে উপরে উঠে যায়। পানিটা একটা সুস্থির ভাবে আসতেছিল, ওর এই স্টেবল জিনিসটাকে নষ্ট করছে হচ্ছে এই জিনিসটা, এই উইয়ারটা। এটা তো একটা বাধা, ওর চলার পথে একটা বাধা, একটা 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 হিউম্যান মেড জিনিস। আর এটা হচ্ছে একটা ন্যাচারাল ফ্লো। ন্যাচারালি পানিটা আসতেছিল, এই ম্যান মেড জিনিসটা ওকে বাধা দিছে, এটার উপর দিয়ে সে যখন গেছে সে আনস্টেবল হয়ে গেছে। এই আনস্টেবল জিনিসটা আবার স্টেবল হয় একটা হাইড্রোলিক জাম্প করে। এই যে হাইড্রোলিক জাম্পটাও দেখা যাবে, এই হাইড্রোলিক জাম্প করলে সে আবার স্টেবল হয়ে যায়। এটা হলো তার আপ স্ট্রিম, এটা হলো তার ডাউন স্ট্রিম। তাহলে আপ স্ট্রিমে উইয়ার থেকে বেশ কিছুটা দূরে, কনসিডারেবলি দূরে আমাকে হাইটটা মাপতে হবে, হেডটা মাপতে হবে। আমি যদি এটা বরাবর উপরে মাপি হবে না, সেখানে টার্বুলেন্স আছে। এই কথাগুলো কেন বলতেছি? ভাইবার জন্য, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখেন একটা কথা আছে নেপ, NAPPE, নেপ। এটা হচ্ছে পানির পানির ধারাটা, আসলে শীট অফ ফ্লো। শীট অফ ফ্লো, পানির আবার শীট হয় কিভাবে, পানির আবার কাগজ হয় কিভাবে? এটা আসলে আপনি দেখবেন যে এই জিনিসটার উপর দিয়ে যখন পানিটা যাবে তখন এখানে একটা পাতলা লেয়ারের মতো ক্রিয়েট হবে। হ্যাঁ, ন্যাচারালি এই পানির লেয়ারটার নামই হলো নেপ, নেপ। এবং এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে, ভ্যাকুয়াম। এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হবে। এটা আবার যখন ফ্লো বাড়বে ফাঁকা জায়গাটা আবার ঠিক হয়ে যাবে। এটা ন্যাচারালি ফ্লোটা এরকমই হবে, ঠিক আছে। এখন এখান থেকে এক্সপেরিমেন্ট 8 থেকে প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নটা হলো এই প্রশ্নটা, the relationship between discharge and head over the weir can be developed by making the following assumptions as to the flow behavior. বলছে যে শার্প ক্রেস্টেড উইয়ারের কিউ আর এইচ এর মধ্যে জন্য রিলেশনটা বানানো যায়, এই অ্যাজাম্পশন গুলা মেনে চলতে হবে। এই অ্যাজাম্পশন গুলাই আপনার লিখিত আসে। রাইট ডাউন দ্য অ্যাজাম্পশনস নিড টু বি ফলোড। লিখেই দিই, আর কি বলবো। QH for sharp crested rectangular weir. শার্প ক্রেস্টেড রেক্ট্যাঙ্গুলার উইয়ারে কিউ এন্ড এইচ এর মধ্যে ইকুয়েশন বানানোর জন্য আপনি খেয়াল করে দেখেন ইকুয়েশন গুলো কিন্তু কিউ আর এইচ এরই হয়। এই যে এখানে যে আপনি ইকুয়েশনটা লিখছেন, কিউ এর ইকুয়েশন ইন টার্মস অফ এইচ, বাকিটা তো কনস্ট্যান্ট কে। তাহলে এই রিলেশনটা বা এই ইকুয়েশনটাই বানানোর জন্য কিছু জিনিস অ্যাজিউম করে নিতে হয়। সেই অ্যাজাম্পশন গুলো কি লেখেন? তাহলে সেই অ্যাজাম্পশন গুলো হচ্ছে এগুলো। কি বলছে? আপস্ট্রিমে হাইড্রোস্ট্যাটিক প্রেসার থাকতে হবে, স্ট্রিম অফ দ্য উইয়ার ফ্লো ইউনিফর্ম থাকতে হবে, প্রেসারটাকে হাইড্রোস্ট্যাটিক থাকতে হবে, ফ্রি সারফেসটা হরিজন্টাল থাকতে হবে। এই যে এই সারফেসটা হরিজন্টাল থাকতে হবে, এখানে কোনো ধরনের টার্বুলেন্স হওয়া যাবে না। টার্বুলেন্স হলে এখানে ছোট ছোট ঘূর্ণি সৃষ্টি হবে, এটা হওয়া যাবে না। সুস্থির ভাবে তাকে আসতে হবে। প্রেসার থ্রু
the sheet of liquid, এই যে sheet of liquid should be atmospheric। বলছে যে এখানে যে প্রেসার আছে এই প্রেসারটা অ্যাটমসফিরিক হইতে হবে। এত পরে আবার কে আসে? এসে পড়ছে, দেখতে পারিনি। এত দেরি করে আসছে, একটা এক্সপেরিমেন্ট শেষ হয়ে গেছে। যে এত দেরি করে আসছেন অলরেডি একটা এক্সপেরিমেন্ট গন, অযথাই আসছেন, ঘুমায় থাকলে পারতেন। যাই হোক, তাহলে বলছে যে প্রেসার থ্রু আউট দ্য শিট অফ দ্য লিকুইড শুড বি অ্যাটমসফেরিক। এখানে প্রেসারটা অ্যাটমসফেরিক থাকতে হবে। এখানে যে ভ্যাকুয়াম আছে এই ভ্যাকুয়ামটা বন্ধ করে দিতে হবে। এটা উনি আমাদের যে ভাই আছে উনি এটা একটা একটা স্কেল দিয়ে একটু একটু ঠিক করে দিলে বা একটু ফ্লোটা বাড়ায় দিলে এটা আবার ঠিক হয়ে যায়। এখানে এই ফাঁকা জায়গাটা থাকে না। আচ্ছা, বলছে ভিসকসিটি, সারফেস টেনশন এগুলো নেগলিজিবল। এগুলো আমাদের সব এক্সপেরিমেন্টের জন্যই নেগলিজিবলই থাকে। আর আপস্ট্রিম ভেলোসিটি হেডটাও নেগলেক্ট করতে হবে। বলছে যে আপস্ট্রিমটা এমন ভাবে চিন্তা করতে হবে সুস্থির ভাবে, খুব আস্তে পানিটা আসতেছে, ভেলোসিটি হেড এখানে নাই, খুব দ্রুত টার্বুলেন্স সহ আসতেছে এটা না, পানিটাকে একদম 100% সুস্থির হইতে হবে। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। এখান থেকে আপনার প্রশ্ন আসে, দুইটা বা লেখা আসে। হ্যাঁ, তাহলে এগুলা যদি হয় তাহলে আজকের শার্পক্রেস্ট উইয়ারের জন্য ফর্মুলাটা হচ্ছে এইটা। তাহলে ফর্মুলাটা আমি লিখি। ফর্মুলাটার মধ্যে এই যে ফর্মুলাটা এখানে লেখাও আছে, এই যে এটা ফর্মুলাটা কি আছে এখানে। শার্পক্রেস্ট রেক্ট্যাঙ্গুলারের জন্য ফর্মুলাটা হলো 2/3 √b ⁵ 3/2। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এই ফর্মুলার মধ্যে এতটুকু হলো আপনার কে। কেন? কারণ এই যে উইথ এটা তো ফিক্সড। আপনার ল্যাবে তো একটাই উইয়ার, একটা উইয়ারের একটাই উইথ ফিক্সড, √2g ফিক্সড, 2/3 ফিক্সড, এটাই হলো কে। আর উইয়ারের উপরে পানির লেভেল কতটুক এটা হলো হেড, এই যে ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কে। যেই উইয়ারটার উইথ বেশি সেই উইয়ারটার থিওরিটিক্যাল ডিসচার্জটাও বেশি। হ্যাঁ, এবং এইচটা হলো, এইচ এর পাওয়ারটা হলো এখন কত, 1.5, আগেরটা ছিল 2.5। এবং কিউএ আগের মতো। তারপর সিটি। আপনাকে মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা, 2/3 b √2g h⁻⁴ ঠিক আছে। তাহলে এখন আমরা দেখে আসি আর কি আছে। এই যে এখানে আরেকটা জিনিস আছে, এই জিনিসটা একটু জানা জরুরি। একটু লাস্ট কথা, এরপর আমাদের শেষ। এখানে বলছে যে অনেক সময় এমন হয় যে একটা চ্যানেল, এই জিনিসটা তো একটা ট্যাঙ্ক বা একটা চ্যানেলের মধ্যে থাকবে। অনেক সময় এমন হয় যে একটা চ্যানেলের মধ্যে উইয়ারের পরিমাণটা, উইয়ারের উইথটা ছোট, চ্যানেলের উইথটা বড়। অর্থাৎ এমন হইতে পারে পাশে মাটি দিয়ে একটা জায়গা ভরাট করা হয়েছে বা সেডিমেন্ট জমে গেছে, তার উইয়ারটাকে বসানো হয়েছে, তখন উইয়ারের উইথটা তো কমে গেছে, যে বি ড্যাশ, আর বি হলো চ্যানেল উইথ, আর বি ড্যাশটা হলো উইয়ার উইথ। এরকম যদি হয় যে উইয়ার উইথটা চ্যানেল উইথের চেয়ে কম, তখন সেই উইয়ার উইথটা হবে হলো এই ফর্মুলাটা, যেখানে বি হলো চ্যানেল উইথ বিয়োগ 0.1 ইন্টু এন ইন্টু এইচ। এন হলো কত জায়গায় জিনিসটা কন্ট্রাক্ট করছে, নাম্বার অফ কন্ট্রাকশন। যেমন এই ছবিতে ভ্যালুটা হলো 2 পাশ থেকেই কন্ট্রাক্ট করছে, যে 2 পাশ থেকেই কমে গেছে। এমন যদি হয় শুধু এক পাশে মাটি ভরাট আরেক পাশে না, তাহলে এন হলো 1। কত পাশ থেকে সে কমে গেছে, 2 পাশ থেকেই কমে গেছে, এন ভ্যালু 2। আর এইচ তো হেড, এই যে এইচ তো হচ্ছে ওর উপর পানি আছে কত, ওর নিজের হাইট হলো পি,
আর ওর উপর পানি আছে হলো এইচ হাইট, আমার লাগে এইচ। পি দিয়ে আমার কোনো কাজ নাই, পি তো উইয়ারের নিজস্ব হাইট, পি দিয়ে আমার কোনো কাজ নাই। পি এর উপরে পানি আছে কতটুক, এটা হলো আমার পানি, হচ্ছে আমার ফ্লোতে কাজে লাগবে। উইয়ারের হাইট দিয়ে তো কিছু না। এই যে এইচ, এটাই এখানে বলছে। এই যে বি ড্যাশটা হলো বি মাইনাস 0.1 NH, যেখানে এন হলো নাম্বার অফ এন কন্ট্রাকশন। এছাড়া আপনাকে শিখতে হবে হলো এই ফর্মুলাটা। আচ্ছা, এখানে বলছে অবজারভেশন অফ দ্য নেপ, অবজেক্টিভ করতেছি। অবজারভেশন অফ দ্য নেপ ফর ভেন্টিলেটেড এন্ড নন ভেন্টিলেটেড কন্ডিশন। প্রথমে আপনার নন ভেন্টিলেটেড কন্ডিশনটা হবে, যখন কলটা খুলবে পানিটা যাবে এটার উপর দিয়ে, তখন এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হবে। এই ফাঁকা জায়গাটা হলো নন ভেন্টিলেটেড কন্ডিশন। আবার যখন এখানে কোনোভাবে বাতাস দিয়ে দিবে, এই ভ্যাকুয়ামটা ভরাট হয়ে যাবে, সেটা হবে ভেন্টিলেটেড কন্ডিশন। দুই কন্ডিশনই আপনি দেখবেন, এটা অটোমেটিক হবে। প্রথমে যখন একদম ইনিশিয়াল স্টেজে এটা এখানে ফাঁকা জায়গাটা নন, আর একটু পরে যখন পানির ফ্লো আস্তে আস্তে বাড়বে, তখন এটা নিজের চোখে দেখতে পারবো। টু ফাইন্ড, এটা হবে সিডি, এটা ভুল আছে, এটা হবে সিডি। টু ফাইন্ড সিডি ফর দ্য উইয়ার। তারপরে টু প্লট, একটা প্লেন, একটা লগ লগ। এখানে কিন্তু আবার বলছে দেখেন, এই যে ক্যালিব্রেশন গ্রাফ। বিরক্ত লাগতেছে মনে হয় সবার, একই জিনিস বারবার বারবার করার কিছু নাই, এটাই আমাদের সিলেবাস, এভাবেই পড়তে হয়। ধৈর্য ধরে থাকেন। তাহলে বলেন তো এইটার জন্য কত হবে এন ভ্যালুটা? হ্যাঁ, দেড়ের কাছাকাছি, একদম এক্সাক্ট দেড় অনেকের আসতেও পারে, সে পারফেক্টলি এক্সপেরিমেন্ট করছে। 1.48, 1.6 কেন দেড় হইলো? কারণ এই যে এইচ এর পাওয়ারটা দেড়। এটা হচ্ছে একটা জিনিস। আর আপনি এখান থেকে এরকম একটা জিনিস বের করবেন, এরপর আপনি এইটা দিয়ে আবার গ্রাফ আঁকাবেন। প্রত্যেকটা গ্রাফ আঁকানো ভালো করে শিখবেন, ফাইনাল কুইজে আপনার গ্রাফ আঁকানো আসবে। হ্যাঁ, আগের গ্রাফ থেকে আপনি যে এটা পাইলেন, এটার এখন আপনি একটা আলাদা একটা ঘর বসাবেন, এইচ টু দি পাওয়ার এন কিউ, এটা 10, 20, 30 র্যান্ডম। হ্যাঁ, তখন আপনি কিউ এর ভ্যালুটা এখানে বের করবেন এই ইকুয়েশনটা দিয়ে। তারপরে সেটা আপনি আঁকাই দিবেন স্ট্রেট লাইন, কিউ এ এইচ টু দি পাওয়ার এন প্লেন গ্রাফ। শেষ। দুইটাই মনে হয় গ্রাফ, দুইটা গ্রাফ, টু প্লট। ঠিক আছে। আর ডাটা শিটটা দেখি, ডাটা শিটের হিসাবও একই রকম, ভলিউম বাই টাইম, হেড কে ইস টু দি পাওয়ার দের সিডি, উইথ হাইট এগুলো লাগবে কেন? উইথটা কেন লাগবে? কারণ কে বের করতে উইথ লাগে। আপনি এখানে আলাদা একটা কে লেখার একটা জায়গা রাখেন, যে 2/3 বি রুট ওভার 2g, কে লেখাটা একটা জায়গা রাখেন। তারপর এভারেজ। হিসাব একদম স্ট্রেট ফরওয়ার্ড, হিসাবে কোনো জটিলতা নাই, বরং আগের হিসাবগুলো কঠিন ছিল। ঠিক আছে, শেষ। এক্সপেরিমেন্ট আর্টও শেষ। আর আরেকটা কথা বলে দেই, আপনারা হিসাব জমা দেন না যারা, যেসব গ্রুপ, খুবই ভুল, হিসাব জমা দিতে হবে। এখানে ইয়েরা আসে নাই, ওই যে এ টুর স্টুডেন্টসরা আসছেন? জি ম্যাম। আপনাদের সিআর এর নাম কি জানি? সিআরটার নাম
ম্যাম দুইজন সিআর জন হ্যাঁ একটা তো দিদি, আরেকজন আছে, ওর নাম কি? নোমান আব্দুল্লাহ নোমান। ও আসেনি, ও মনে হয় আসেনি। আচ্ছা যাই হোক, ওরে আমি বলছিলাম যে এক্সপেরিমেন্টের সাথে মানে সবার ডাটা শিটের সাথে হিসাব দিতে হবে, ক্যালকুলেশনটা দিতে হবে একটা গ্রুপ থেকে, তা না হলে আমি আপনার যোগ বিয়োগ ঠিক আছে কিনা কিভাবে বুঝবো? আমি তো আপনার ক্যালকুলেশনটা দেখেই বুঝবো, তাই না, যে জিনিসটা ঠিক আছে। ওটা হচ্ছে সাথে সাবমিট করতে হবে, যেটা ওই যে আনাজদের গ্রুপ ভালোভাবে সাবমিট করে, তারপর তালহাদেরটা করে। আর C1 এর সিআরটা কে? হ্যাঁ, C1 এর দেখি কেউই নাই। ম্যাম সিআর দুইজনেই হচ্ছে C2 তে আছে। না না না, আপনাদের তো একটা সিআর তো একটা আছে, কাজ চালানোর মতো তো একজন আছে, ওর নাম কি? ম্যাম সিআর রিফাত 94। হ্যাঁ ও আসেনি। আচ্ছা এখন আমি কি করতে পারি বলেন? আপনাদের জন্য তো আমি ক্লাস তো রাখলাম, এখন যদি নাই আসেন, আপনারা রেকর্ড করেন তো নাকি? রেকর্ড করেন এখানে জুমে যেরকম রেকর্ড করা যায়, এখানে কি করা যায়? আই ডোন্ট নো, রেকর্ড কি করা যায়? ম্যাম ওইটার প্রিমিয়াম ভার্সন লাগে গুগল মিটের, তাহলে করা যায়, এছাড়া করা যায় না। না, অনেকের কম্পিউটারে অ্যাপ আছে, সে তার মতো রেকর্ড করতে পারে। ম্যাম রেকর্ড করা যায় হচ্ছে হ্যাঁ, ই থেকে, আপনারা কি করেন কিন্তু আমি সেটা? আজকে সাউন্ডে শুনতেছিলাম না ম্যাম, আমার ল্যাপটপে সাউন্ডই আসতেছিল না, পরে ফোন দিয়ে জয়েন করছি। সমস্যা নাই, যার যার দরকার সে রেকর্ড করে তার কাছে রাখবে এবং সেটা দিবে, তার কারণ অনেকেই তো আপনারা আসেন না এই আশায় যে রেকর্ডিং পাওয়া যাবে। আর রেকর্ডিং থেকে খালি পড়ার জিনিসটা দেখেন, হাসির কথাবার্তাগুলো ইগনোর করবেন, ঠিক আছে? সবকিছু দেখে হাসতে থাকবেন পরীক্ষার হলে, এরপর পারবেন না কিছু, তা তো হবে না। কারণ C1 এর অবস্থা, আমি একটু C1 নিয়ে টেনশনে আছি। C1 এর অ্যাটেন্ডেন্সও খুবই কম। ফাইনালি আপনাদের সাথে আমার দেখা হবে হলো লাস্ট উইক অফ এপ্রিলে, যেটা হলো আপনার এই উইকটা 26 থেকে 30, এই উইকটা হলো আপনার প্রজেক্ট প্রেজেন্টেশনের দিন। এর আগেই সোজা হয়ে যান, A1 A2 B1 C1 যারা আছেন, এটাই সোজা হওয়ার টাইম। এর আগেই আপনাকে সোজা হয়ে যেতে হবে। কিভাবে সোজা হয়ে যেতে হবে? লেকচারগুলো দেখতে হবে, ভালো মতো ল্যাবটা করতে হবে এবং প্রজেক্টটা ঠিক করে রেডি করতে হবে, ঠিক আছে? এই উইকের পরে গিয়ে তারপরে এক উইক গ্যাপ দিয়ে তারপরের উইকে আপনার ফাইনাল কুইজটা হবে। ফাইনাল কুইজে যাতে আপনি ভালো করতে পারেন সেজন্য প্রত্যেকটা এক্সপেরিমেন্ট আপনাকে ভালো করে পড়তে হবে। আর সিলেবাস যদি কমাই দিই তাহলে তো খুবই ভালো, সেটাও আমরা দেখবো কয়টা দেওয়া যায়, সেটা ভালো করে পড়তে হবে। কারণ আপনি একটা ল্যাবে ইজিলি একটা ভালো গ্রেড পাইতেন, সেটা মিস করা যাবে না। আচ্ছা আজকে আমরা একটু প্রজেক্টটা দেখে আসি। ম্যাম ফাইনালি কি মিডের ই থাকবে কোনো? না না না, মিডের কিছু থাকবে না, মিড শেষ, মিডের জিনিসপাতিও শেষ। ফাইনাল ইজ অল অ্যাবাউট দ্য নিউ সিলেবাস, নিউ ফ্রেশ টপিকস। আচ্ছা ল্যাব প্রজেক্ট হচ্ছে এটা। এখানে বলা হয়েছে সিলেকশন অফ সুইটেবল ফ্লো মেজারিং ডিভাইস ফর 4টা কন্ডিশন: ওয়াটার অর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ক্যানাল, লেক, রিভার। গ্রুপ 1 2 3 4। আর যেসব সেকশনে গ্রুপ 5 আছে সে আবার গ্রুপ 1 এর কাজটা করবে। অর্থাৎ গ্রুপ 1 এর কাজটা সে করে দিবে না, গ্রুপ 1 এবং গ্রুপ 5 তখন একই ঘুরে ঘুরে আসবে। যেসব সেকশনে 6টা গ্রুপ আছে সে আবার গ্রুপ 2, এরকম। তাহলে এখন এখানে কি হয়েছে? 4টা উৎস বলা হয়েছে, 4টা সোর্স অফ ওয়াটার বলা হয়েছে। প্রথমটা হলো ওয়াটার আর ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বড় বড় ট্যাঙ্ক থাকে, যেগুলো অনেকটা ওপেন চ্যানেলের মতোই চিন্তা করা যায়, একটা ট্যাঙ্ক থেকে আরেকটা ট্যাঙ্কে পানি যায়। একটা ক্যানাল বা খাল, উদাহরণ হিসাবে গজারিয়া খাল, টঙ্গী খাল, বিভিন্ন খাল আছে। একটা লেক, উদাহরণ হিসাবে গুলশান লেক, ধানমন্ডি লেক, হাতির ঝিল লেক। রিভার উদাহরণ বলা সম্ভব না, বাংলাদেশে 1000-এর উপরে রিভার আছে। আপনি আপনার পছন্দ মতো গ্রুপ ওয়াইজ একটা ক্যানেল চয়েস করলেন, মনে করেন আপনি গ্রুপ 2, আপনি একটা ক্যানেল চয়েস করলেন পছন্দ মতো। এরপরে আপনি কি করবেন? ওই ক্যানালটার উপর এক্সিস্টিং কোনো স্টাডি আছে কিনা সেটা খুঁজবেন অনলাইনে, রিসার্চ গেটে, তারপরে গুগল স্কলারে খুঁজবেন যে ওই ক্যানালটার
ফ্লো মেজারমেন্টের উপর কোনো স্টাডি আছে কিনা, যেটা হবে আপনার লিটারেচার রিভিউ। আপনি মনে করেন আপনি কোনো একটা স্পেসিফিক ক্যানাল না খুঁজে আপনি একটা এলাকা খুঁজতে পারেন, আপনার নিজের এলাকা, আপনার নিজের এলাকায় তো খাল আছে, সেখানে পানির ফ্লো মেজারমেন্টের কোনো ওয়ার্ক হয়েছে কিনা, এ পর্যন্ত রিসার্চ হয়েছে কিনা সেটা আপনি খুঁজবেন। খুঁজে সেই যে আপনি খুঁজলেন এই জিনিসটা আপনি নোট ডাউন করবেন, এটাই আপনার লিটারেচার রিভিউ। এখানে লিটারেচার রিভিউ আপনি করলেন, করে আপনি দেখলেন যে হ্যাঁ হয়েছে বা হয় নাই, আশেপাশে এরকম আমার এক্সাক্ট আমার চয়েস করা ক্যানালটার উপর হয় নাই বা অন্য আরেকটার উপর হয়েছে, তো দেখা গেছে যে তারা ভি নচ ইউজ করে বা তারা শার্প ক্রেস্টেড উইয়ার ইউজ করে বা তারা স্লুইস গেট ইউজ করে। এটা আপনি পড়ে দেখলেন, বাইর করলেন। এখন আপনার এই ফাইন্ডিংটা নিয়ে আপনি ল্যাবে যাবেন, ল্যাব অ্যাটেন্ডেন্ট আপনাকে এক্সপেরিমেন্টটা সেট আপ করে দিবে। আপনি বলবেন আচ্ছা আমি ভি নচ শার্প ক্রেস্টেড এর উপর এক্সপেরিমেন্টটা করতে চাই কারণ আমি লিটারেচার রিভিউ করে পেয়েছি এটা। আরেকজন আবার রিভার নিচ্ছে, সে দেখছে যে স্লুইস গেটটা খুব বেশি ইউজ হয়, তার সাথে সে একটা নেবে। অর্থাৎ দুইটা ইনস্ট্রুমেন্ট তাকে চয়েস করতে হবে আফটার ডুইং দ্য লিটারেচার রিভিউ। দুইটা ইনস্ট্রুমেন্ট, সেই দুইটা ইনস্ট্রুমেন্ট অবশ্যই ওরিফিস মাউথপিস হবে না, কারণ দেখেন এগুলো সব ওপেন চ্যানেল ফ্লো, সব ওপেন চ্যানেল, আপনাকে পরের গুলা নিয়েই কাজ করতে হবে। তো আপনি দুইটা ইনস্ট্রুমেন্ট মনে মনে রেডি করলেন, মনে মনে না লিটারেচার রিভিউ করার পর রেডি করলেন, করে ল্যাবে চলে গেলেন। ল্যাবে গিয়ে এবার আপনি ল্যাবটা করবেন। কি ল্যাব করবেন? পানির এখান থেকে কি পানি আনতে হবে, আপনাকে কি পদ্মার পাড়ে যেতে হবে? উত্তর হলো না, কোনো সোর্সে আপনাকে যেতে হবে না, আপনার এখান থেকে পানি আনতে হবে না। আপনাকে এই চারটাই এই সিনারিও দেওয়া হয়েছে লিটারেচার রিভিউটা করার জন্য। আপনি তো যত এক্সপেরিমেন্ট করেন সব ল্যাবের পানি দিয়েই করেন, ওখান থেকে তো পানি আনেন না। এটা কিন্তু এনভায়রনমেন্ট ল্যাব না যে আপনাকে পানি আনতে হবে, পানি আনার কোনো বিষয় এখানে নাই। আপনি ওখানে চলে যাবেন, ল্যাবে যেয়ে এক্সপেরিমেন্টটা করবেন। এক্সপেরিমেন্টটা করে আপনি অল ওভার যেভাবে এক্সপেরিমেন্ট করছেন, সিডি বের করছেন, গ্রাফ আঁকাইছেন, সব কিছু করবেন। করে এরপরে আপনি বিভিন্ন ফ্যাক্টরের উপর ভিত্তি করে ফাইনালি একটা মেশিনে আসবেন। বিভিন্ন ফ্যাক্টর কি? এই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, কস্ট, ম্যাটেরিয়াল, ফ্লুইড সুইটেবিলিটি, লগিং প্রবলেম, অপারেশনাল ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ যে রিভার পাইছে তার রিভারের পানিটা কোন মেশিন দিয়ে ভালো যাবে এটাও সে লিটারেচার রিভিউ করে বের করতে পারে। সিডি ভ্যালু, এটা তো সে ল্যাব করলেই বের হবে। একটা গ্রুপ ঠিক করছে ভি নচ আর স্লুইস গেট দিয়ে করবে, তো সে দেখলো ভি নচে সিডি আসছে 0.8, স্লুইস গেটে সিডি আসছে 0.9। ফাইনালি সে কি করবে? একটা ডিসকাশন এন্ড রেকমেন্ডেশন করবে। ডিসকাশনটা হবে একটা টেবিলে, একটা টেবিল আকারে দুই ভাগে আপনি ডিসকাশনটা করবেন যে ভি নচের জন্য এটা ভালো, স্লুইস গেটের জন্য ওইটা ভালো। আমার সিডি ভ্যালুটা স্লুইস গেটের জন্য হায়ার আসছে, তা আমি এই ক্ষেত্রে স্লুইস গেটকে রেকমেন্ড করতে পারি। আবার প্রাইজের দিক থেকে, কস্টের দিক থেকে দেখা যায় যে ভি নচের কস্টটা একটু কম আসে, আমি ভি নচকে রেকমেন্ড করতে পারি। এরকম করে আপনি ফাইনালি একটা রেকমেন্ড করতে পারেন। কেউ যদি একটা রেকমেন্ড করতেও না পারে তাতেও কোনো সমস্যা নাই, প্রজেক্টের কোনো এক্সাক্ট অ্যান্সার থাকে না। হ্যাঁ, এটা হলো একটা ওপেন এন্ডেড প্রবলেম। আপনি যে একটা ডিসকাশন করলেন এটাই আপনার প্রবলেমের সলিউশন। নট নেসেসারি আপনাকে একটাই বলতে হবে যে হ্যাঁ একটা মেশিনই ভালো আর কোনো মেশিন চলবে না, এরকম না। আপনি একটা আলোচনার মাধ্যমে জিনিসটা শেষ করতে পারেন বা একটা রেকমেন্ডও আপনি করতে পারেন। ফাইনালি আপনি যা যা কাজ করছেন, কাজ করার জন্য যা যা পেপার পড়ছেন সেটা আপনি রেফারেন্সে দিয়ে দিবেন। ঠিক আছে? এইভাবে আপনাকে একটা রিপোর্ট বানাইতে হবে, খুব বেশি বড় না। এই রিপোর্টে বড় অংশটাই হলো আপনার ল্যাবের ওয়ার্ক, ডাটা শিট, গ্রাফ, এগুলা। আপনি চাইলে গ্রাফ এক্সেলে আঁকাইতে পারেন। আপনি যদি গ্রাফ পেপারে আঁকান স্ক্যান করে দিবেন, পরিষ্কার ঝকঝকে ছবি দিবেন। আপনি যদি এক্সেলে আঁকান তো খুবই ভালো, কোনো সমস্যা নেই আমার। মেথোডোলজিটা আপনি একটা ফ্লো চার্ট দিবেন, জাস্ট এক পাতা একটা ফ্লো চার্ট দিবেন, পুরা প্রজেক্টের মেথোডোলজি। ঠিক আছে? এখানে মূল মার্কটা ক্যারি করবে লিটারেচার রিভিউটা, কারণ এটা আপনি নতুন করতেছেন। এই আপনার টেস্টিং প্রসিজারে যাতে কোনো ভুল না থাকে, গ্রাফ ট্রাফে ভুল থাকলে মার্ক কাটা যাবে। ফাইনালি ডিসকাশনে আপনার মার্ক থাকবে।
আপনি কিভাবে আলোচনাটা করছেন এবং আপনি রেফারেন্সটা অ্যাড করছেন কিনা। 10-15 পাতার মধ্যে আপনি এই রিপোর্টটা শেষ করবেন। রিপোর্ট বাইন্ডিং করার কিছু নাই, প্রিন্ট করে নিয়ে আসলেও হবে, অনেকে আবার স্পাইরাল করে, সেটা করলেও হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং ওই যে এক সাইডে প্রিন্ট করবেন আর কি, দুই পাশে আবার টাইপ করে দিয়েন না, এটা করবেন। এবং আপনি গ্রুপ ওয়াইজ একটা কন্ট্রিবিউশন টেবিল দিবেন লাস্টে। রোল 1 করছে এই কাজটা, রোল 1 করছে মেথোডোলজি, রোল 2 আর 3 মিলে করছে লিটারেচার রিভিউ, 4 আর 5 মিলে করেছে হিসাব, 6-7 মিলে গ্রাফটা আঁকিয়েছে, রোল 8 করছে ডিসকাশন। যে যেই কাজটা করছে সে সেটা লিখবে এবং সে সেটার উপরেই স্লাইড বানাবে। প্রত্যেকটা স্টুডেন্ট 1 থেকে 2টা স্লাইডের মধ্যে তার ইয়েটা শেষ করবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা 10 মিনিট করে টাইম, খুবই ছোট একটা প্রেজেন্টেশন, মূল মার্ক এই রিপোর্টটার উপরে। এই প্রেজেন্টেশন নিয়েও প্যানিক করার কিছু নাই, এই দিন আপনার একটা বেসিক ভাইবা হবে, সেটা নিয়েও প্যানিক করার কিছু না, একদম বেসিক প্রশ্ন উত্তর। দেখেন বুঝছেন কিনা। এইটাতে আপনার অ্যাবসেন্ট থাকা চলবে না, এটাতে অ্যাবসেন্ট থাকলে আপনি প্রেজেন্টেশনের মার্কটা মিস করবেন, ভাইবার মার্কটা মিস করবেন, এজন্য এটাতে আপনাকে থাকতে হবে। প্রেজেন্টেশনের যেটা আমি বললাম লাস্ট উইক অফ এপ্রিল, ওই দিনই এটা হয়ে যাবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে বলেন। ম্যাম আমাদের প্রজেক্টের গ্রুপটা তো আপনি ঠিক করে দিতে চাইছিলেন। শুনতে পাইনি, আরেকবার বলেন। ম্যাম আমাদের যে প্রজেক্টের গ্রুপটা আপনি ঠিক করে দিবেন বলছিলেন, গ্রুপটা কিভাবে হবে? আপনারা ল্যাব করেন কোন গ্রুপ অনুযায়ী? ম্যাম আমাদের ল্যাব তো হয় যারা মানে অ্যাবসেন্ট থাকে তারা বাদ দিয়ে রোল ওয়াইজ হয়। হ্যাঁ, এখানেও রোল ওয়াইজই হবে, রোল ওয়াইজ 5 জন, প্রজেক্টের গ্রুপটা রোল ওয়াইজ 5 জন, আপাতত এটাই ধরে রাখেন। আচ্ছা, এছাড়া আমি কালকে গিয়ে দেখি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নামায় আমি আপডেট করে দিব না, ঠিক আছে, সমস্যা নেই, আপডেট করে দিব। সবাই গ্রুপটা মেনটেন করবেন। আর আরেকটা বিষয়, প্রজেক্টের বিষয়টা আপনি ল্যাবে গিয়ে অ্যাটেন্ডেন্টের সাথে কথা বলে আগেও শুরু করে দিতে পারেন, আপনাকে বললে উনি হেল্প করবেন। আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমি আগে করতে চাই, পরে করতে চাই, কখন করবেন ওনার সাথে কথা বলবেন, উনি পুরোটা করে দিবেন। আরেকটা বিষয়, আপনাদের এই উইকে কি কোনো ওই যে ছুটি টুটি আছে পয়লা বৈশাখ ছাড়া? ম্যাম সিটি আছে 4-5টা। কোনো ছুটি নেই ম্যাম। পিকনিক আছে কিনা? না ম্যাম, পিকনিক ম্যাম 23 তারিখ ইয়ে করেছে। পিকনিকটা এই উইক থেকে পিছায় অন্য উইকে নিছে ম্যাম। অন্য উইকে নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আপনাদের সমস্যা নাই, মানডেতে যাদের ল্যাব ছিল তারা নরমালি ল্যাবটা করবেন, ঠিক আছে। যদি প্রবলেম হইতো তখন আমি সেটা অন্য দিন দিতাম। ম্যাম যে প্রথম ক্লাসে একসাথে 2টা এক্সপেরিমেন্ট নিছিলেন ওইটা ম্যাম আমি প্রেজেন্ট দিতে পারিনি সমস্যা থাকার কারণে। সমস্যা নেই, ওগুলা নিয়ে পরে কথা হবে, আগে আজকের জিনিসটা এবং প্রজেক্টটা বুঝছেন কিনা, বুঝলে আমি তাহলে এখন এন্ড করে দিব আর ম্যাটেরিয়ালটা আপলোড করব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই অন টাইম ক্লাস করে ফেলেন। আর যেহেতু আপনাদের লেকচার হয়ে যায় তাই আপনারা সরাসরি ল্যাবে চলে যাবেন, কোনো টাইম ওয়েস্ট করবেন না, যাতে আপনাদের টাইমের মধ্যেই হিসাব টিসাব সব কমপ্লিট হয়ে যায়। আর প্রবলেম থাকলে আমার কাছে আসবেন, শেষ, ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আল্লাহ হাফেজ।